আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সপ্তম শ্রেণীর যে বিজ্ঞান অনুসন্ধানী পাঠ বইয়ের আমরা প্রথম যে অধ্যায়, সেই অধ্যায়ের আজকে বাংলাদেশের জীববৈচিত্র্য এই টপিকসটা নিয়ে আলোচনা করব। তো তোমরা সকলেই আমাদের সাথেই থাকবে। তো দেখো, এই টপিকসের মধ্যে আসলে কি কি জিনিস আসলে আমাদের এখানে উল্লেখ করা আছে। তো তো এখানে হচ্ছে যে সিন্ধু গঙ্গা সমতল ভূমির অংশ হিসাবে জীববৈচিত্র্যের এক অপূর্ব লীলাভূমি হচ্ছে বাংলাদেশ। তো এইখানে আমাদের এই সিন্ধু গঙ্গা এই সমতল যে ভূমি, সেই ভূমির যেই এলাকা জুড়ে সিন্ধু গঙ্গা সমতল ভূমিটা আসলে অবস্থিত, সেটার একটা তোমার এলাকাটা দেয়া আছে আমাদের পাশেই বক্সে। যে দেখো, সিন্ধু গঙ্গা সমতল ভূমি হলো এমন একটি বিরাট উর্বর সমভূমি অঞ্চল যেটা পাকিস্তানের একটি অংশ, তারপর হচ্ছে উত্তর ও পূর্ব ভারতের অধিকাংশ এবং প্রায় সম্পূর্ণ বাংলাদেশ জুড়ে অবস্থিত। তাহলে আমরা বলতে পারি বাংলাদেশ হচ্ছে সিন্ধু গঙ্গা সমতল ভূমির একটা অংশ। তো এই অঞ্চলটির মধ্যে দিয়ে প্রবাহিত সিন্ধু নদ ও গঙ্গা নদীর নামে এই অঞ্চলটির নামকরণ করা হয়েছে। মানে অর্থাৎ এই যে সমতল ভূমির যে অংশটা, এই সমতল ভূমির মধ্যে থেকে যে সিন্ধু নদ এবং যে গঙ্গা নদী, এই দুইটা কি করেছে, এই অঞ্চল দিয়ে প্রবাহিত হয়েছে। এবং এই সিন্ধু নদ এবং গঙ্গা নদীর নাম অনুসারে এই অঞ্চলটার নামকরণ করা হয়েছে সিন্ধু গঙ্গা সমতল ভূমি। তো আশা করি বুঝতে পেরেছ। তারপরে দেখো আছে বাংলাদেশ সবুজে শ্যামলে ঘেরা। বাংলাদেশ সবুজে শ্যামলে ঘেরা এমনই একটি দেশ যেখানে মাটি, পানি, বন, বনানী, প্রাকৃতিক পরিবেশ নানা ধরনের জীবন ধারণের জন্য উপযোগী। এরপরে হচ্ছে নাতিশীতোষ্ণ আবহাওয়া ও জলবায়ু। নাতিশীতোষ্ণ আবহাওয়া এবং জলবায়ু মানে দেখো, আমাদের এই দেশের আবহাওয়া বা জলবায়ুটা হচ্ছে এমন, এটা হচ্ছে নাতিশীতোষ্ণ, মানে এখানে তেমন তীব্র গরমও পড়ে না, আবার আমরা যদি বলি কনকনে ঠান্ডা, একদম মানে তীব্র ঠান্ডাও আমাদের এখানে পড়ে না। তো আমাদের এই অঞ্চলটা নাতিশীতোষ্ণ অঞ্চল। এবং আমাদের মাটির উর্বর মাটি বিষুবরেখার কাছাকাছি অবস্থানের কারণে পর্যাপ্ত সূর্যালোক, অধিক বৃষ্টিপাত আর সবুজ প্রকৃতি এদেশে নানা ধরনের প্রাণী এবং জীবজগতের অভয়ারণ্যের মূল কারণ। মানে অর্থাৎ আমাদের এই যে বাংলাদেশে জীববৈচিত্র্যের মানে অন্যতম কারণ, মানে এত জীববৈচিত্র্য পাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমাদের দেশের আবহাওয়াটা নাতিশীতোষ্ণ অঞ্চল, আমাদের দেশের মাটিগুলো হচ্ছে উর্বর, এবং আমাদের এই যে অঞ্চলটা, এই অঞ্চলটার অবস্থান বিষুবরেখার কাছাকাছি। এবং এই কারণে আমরা পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো পাই, পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, এবং আমাদের দেশের যে সবুজ প্রকৃতি, যা হচ্ছে প্রাণীদের জীবন ধারণের জন্য অনুকূল। এই কারণে আমাদের এখানে তোমার জীববৈচিত্র্যটা বেশি দেখা যায়। এরপরে দেখো, আমাদের এখানে লেখা আছে কি, সুন্দরবনের সুবিশাল জীব সম্প্রদায় এবং কক্সবাজার এবং সেন্ট মার্টিনের সমুদ্রগর্ভের জলজ প্রাণী সবই এদেশের জীব সম্পদ। দেখো, আমরা পরের স্টেপে চলে যাব। বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক সপুষ্পক উদ্ভিদ, মানে সপুষ্পক উদ্ভিদ হচ্ছে কোনগুলো, যে সকল উদ্ভিদে ফুল এবং ফল দুটোই হয় সেগুলোকে আমরা কি বলি, সপুষ্পক উদ্ভিদ বলি। তো বাংলাদেশের উল্লেখযোগ্য সংখ্যক সপুষ্পক উদ্ভিদ, মাছ, উভচর। এই উভচর হচ্ছে কারা? উভচর হচ্ছে যে সকল প্রাণী জলে এবং স্থলে উভয় জায়গায় বসবাস করতে পারে, তাদেরকে বলি আমরা উভচর। এরপর হচ্ছে দেখো সরীসৃপ। এই সরীসৃপ হচ্ছে কি, যে সকল প্রাণীগুলো বুকে ভর দিয়ে চলাফেরা করে তাদেরকে আসলে আমরা কি বলি, সরীসৃপ। যেমন ধরো কুমির, তারপর হচ্ছে টিকটিকি, সাপ, এগুলো কি করে, বুকে ভর দিয়ে চলাফেরা করে, এই জন্য এদেরকে আমরা সরীসৃপ প্রাণী বলি। তারপর হচ্ছে পাখি, স্তন্যপায়ী প্রাণী, একটি সমৃদ্ধ সংগ্রহ রয়েছে। মানে ব্যাপারটা হচ্ছে বাংলাদেশে তোমার সপুষ্পক উদ্ভিদ রয়েছে, মাছ, উভচর প্রাণী, সরীসৃপ, পাখি এবং বিভিন্ন ধরনের স্তন্যপায়ী প্রাণী এই অঞ্চলটায় রয়েছে। এরপর হচ্ছে দেশের প্রাকৃতিক বনাঞ্চলগুলোর অবস্থানগত কারণে জীববৈচিত্র্যময় সম্পদে ভরপুর। উদাহরণ হিসেবে বলা যায় যে বাংলাদেশের বনাঞ্চলগুলিতে 5000 এর অধিক সপুষ্পক উদ্ভিদ প্রজাতি পাওয়া যায়। মানে আমাদের বাংলাদেশের যে বনাঞ্চলগুলো আছে সেখানে প্রায় তুমি 5000 ধরনের তোমার সপুষ্পক উদ্ভিদের প্রজাতি পাবে। কেবল চট্টগ্রামের বনাঞ্চলেই আমরা 2660টি উদ্ভিদ প্রজাতি রয়েছে বা প্রজাতি পাবো, 2660টি।
এসব উদ্ভিদের মধ্যে রয়েছে কাঠ উৎপাদনকারী উদ্ভিদ, আঁশ উৎপাদনকারী উদ্ভিদ এবং ঔষধি উদ্ভিদ। এই উদ্ভিদগুলো রয়েছে। তো বাংলাদেশে এখন পর্যন্ত 132, এখান থেকে দেখো আমাদের বেশ কিছু কথাবার্তা আছে যে বাংলাদেশে এখন পর্যন্ত 120 প্রজাতির স্তন্যপায়ী, 578 প্রজাতির পাখি, 154 প্রজাতির সরীসৃপ এবং 19 প্রজাতির উভচর জীব শনাক্ত করা হয়েছে। মানে আমরা বাংলাদেশে এখন পর্যন্ত স্তন্যপায়ী প্রাণী প্রজাতি পাচ্ছি 132টা, পাখি পাচ্ছি, পাখির যে প্রজাতি আলাদা আলাদা পাখি সেগুলো হচ্ছে 578টা, এবং সরীসৃপ সেগুলো হচ্ছে 154 এবং 19 প্রজাতির উভচর শনাক্ত করা হয়েছে। এখন আমরা চলে যাব যে আমাদের পরে যে স্টেপটা আছে, যে টপিক, সেটা হচ্ছে জীববৈচিত্র্যের ঝুঁকি ও প্রতিকার। তো দেখো, পৃথিবীর বেশিরভাগ জীববৈচিত্র্য মানুষের ব্যবহার এবং কর্মকাণ্ডের কারণে ঝুঁকির মধ্যে রয়েছে। এটা আমরা সবাই বুঝি যে আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের চারপাশে যে পরিবেশটা, এই পরিবেশগুলো মানে আমরা মানুষজন পরিবেশের উপাদানগুলো এমন যাচ্ছে তাই ভাবে এগুলো ব্যবহার করি, ফলে আমাদের এই কর্মকাণ্ডের কারণেই আমাদের যে আশেপাশের যে জীববৈচিত্র্যটা রয়েছে সেগুলো ঝুঁকির মধ্যে পড়ে গিয়েছে, যা বাস্তুতন্ত্রকে বিশৃঙ্খল করে, এমনকি কখনো কখনো বিনষ্টও করে ফেলে। দূষণ, জলবায়ুর পরিবর্তন এবং জনসংখ্যা বৃদ্ধি সবই জীববৈচিত্র্যের জন্য হুমকি। এই হুমকি প্রজাতির বিলুপ্তির পেছনে মূল ভূমিকা রাখছে। মানে দেখো, আমরা যদি কোনো একটা প্রজাতি বিলুপ্ত হয়ে যায়, মানে পৃথিবী থেকে একদম নিশ্চিহ্ন হয়ে যায়, এই নিশ্চিহ্ন হয়ে যাওয়ার পিছনে বেশ কিছু কারণ থাকে। এমনি তো আসলে কোনো একটা প্রজাতি বা কোনো একটা জীব পৃথিবী থেকে তো আসলে বিলুপ্ত হয়ে যায় না। তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে আমাদের যে পরিবেশ দূষণ, জলবায়ুর পরিবর্তন, আর হচ্ছে আমাদের এই জনসংখ্যা বৃদ্ধি। তারপরে আমরা বলতে পারি মানে নির্বিচারে এই সকল পশু পাখিগুলো তোমার মেরে ফেলা বা হত্যা করা, এই সকল জিনিসগুলোর কারণে আমাদের বিভিন্ন প্রজাতির প্রাণী আজকে বিলুপ্তির মুখে রয়েছে। এরপর হচ্ছে কিছু কিছু বিজ্ঞানীরা অনুমান করছে আগামী শতাব্দীর মধ্যে পৃথিবীর সমস্ত প্রজাতির অর্ধেকই কী হয়ে যাবে, একদম নিশ্চিহ্ন হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। এটা বিজ্ঞানীরা একটা অনুমান করেছে যে আগামী শতাব্দীর মধ্যে প্রায় বিনষ্ট হয়ে যাবে বা নিশ্চিহ্ন হয়ে যাবে। এখন বাংলাদেশ জীববৈচিত্র্য সমৃদ্ধ হলেও এখানেও নানা প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে। আমাদের যে এত জীববৈচিত্র্য রয়েছে তার মধ্যে বেশ কিছু প্রজাতি ঝুঁকির মধ্যে রয়েছে। তারপর হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার এর তথ্য মতে বাংলাদেশে 23টি প্রজাতির বন্যপ্রাণীর অস্তিত্ব হুমকির সম্মুখীন। দেখো, এখানে হচ্ছে IUCN, এর ফুল মিনিং হচ্ছে, এখানে দেখো IUCN, এটার ফুল মিনিং হচ্ছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার। এর তথ্য মতে বাংলাদেশে প্রায় 23টি প্রজাতি এখন হুমকির মুখে রয়েছে। এছাড়াও প্রায় 29টি বন্যপ্রাণীর অস্তিত্ব বিপন্ন। মূলত এর পিছনে মূলত কারণ হচ্ছে নগরায়ন, খাদ্য এবং বাসস্থানের সংস্থান, তারপর হচ্ছে ঔষধ ও পরিধেয় বস্ত্রের উপাদান জোগাড় করার কারণে ধ্বংস করা হচ্ছে জীবের নিরাপদ আবাসস্থল। মানে ব্যাপারটা হচ্ছে আমরা এই নগরায়ন, তারপর হচ্ছে খাদ্য, বাসস্থান এগুলো সংগ্রহ করার জন্য, ঔষধ তৈরি করার জন্য, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাপড় চোপড় বা বস্ত্রের যোগান দেওয়ার জন্য আমরা কি করতেছি, আমরা এই যে মানুষ জাতি, আমরা নিজেরাই এই সকল তোমার প্রাণীগুলোকে হুমকির মুখে ফেলে দিচ্ছি বা তাদেরকে ধ্বংস করে ফেলতেছি, বা তাদের যে আবাসস্থলগুলোকে আমরা ধ্বংস করে ফেলতেছি। যেমন ধরো, আমরা একটা ঘরবাড়ি তৈরি করার জন্য আমরা কি করতেছি, গাছ কাটতেছি, বনগুলো কেটে আমরা ধ্বংস করে ফেলতেছি। ফলে সেখানকার যে তোমার প্রজাতি বা প্রাণীগুলো আছে সেগুলোর যে থাকার জায়গা, যে তাদের যে আবাসস্থল, সে আবাসস্থলগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আবাসস্থলগুলো ধ্বংস হয়ে যাবার কারণে তাদের যে অস্তিত্ব, সেই অস্তিত্বটাই কিসের মধ্যে পড়তেছে, সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। তো এরপরে দেখো, মানব জাতি সকল প্রাকৃতিক সম্পদ যেমন জলাশয়, সমুদ্র, বনাঞ্চল উজাড় করছে সেগুলোর নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট কাজে। মানে আমরা মানুষরা যে প্রাকৃতিক সম্পদগুলো নষ্ট করতেছি, বনাঞ্চল ধ্বংস করতেছি, এগুলো সব আমাদের নিজস্ব স্বার্থের কাজে। সুন্দরবন, মধুপুর, তারপর হচ্ছে ভাওয়ালের গড়সহ বিভিন্ন বনভূমিতে বিদ্যমান প্রাণী ও জীবজন্তু যেমন রয়্যাল বেঙ্গল টাইগার, বিচিত্রা হরিণ, সরীসৃপ, অজগর, বুনো হাঁস, কালো হাঁস, তারপর হচ্ছে নীলগাই, রাজশকুন, বুনো মহিষ, মিঠা পানির কুমির, ঘড়িয়াল আজ বিলুপ্ত হতে হতে চরম হুমকির মধ্যে জীবন ধারণ
করতেছে। মানে অর্থাৎ এই যে প্রাণীগুলোর নাম লেখা আছে এগুলো আসলে এখন তারা মানে তাদের সংখ্যাটা কমতে কমতে এমন একটা পর্যায়ে চলে এসেছে যারা মানে ধারণা করা হচ্ছে যারা কিছুদিন পরে আসলে কি বিলুপ্তির মুখে চলে যাবে। এখন বাংলাদেশে প্রায় ৩৯ প্রজাতির প্রাণী হুমকির সম্মুখীন রয়েছে। বন বিজ্ঞানীগণের মতে বাংলাদেশে ১২৫টির মতো বৃক্ষ প্রজাতি বিপন্ন প্রায় ১২৫টি প্রজাতির যে উদ্ভিদ আছে সেগুলো অলরেডি প্রায় বিপন্নের পথে। এরপর হচ্ছে জীববৈচিত্র্য সংরক্ষণ এবং একই বিপন্ন প্রজাতি এবং সেগুলোর আবাসস্থল রক্ষা করার জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাংলাদেশ সহ পৃথিবীর সকল দেশেই জীববৈচিত্র্য সংরক্ষণে এখন যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। মানে বাংলাদেশ তো নয়, এটা সমগ্র বিশ্বের জন্যই উচিত যে এই যে আমাদের যে বন্যপ্রাণীগুলো আছে এই বন্যপ্রাণীগুলো সংরক্ষণ বা আমাদের আশেপাশের যে জীববৈচিত্র্যগুলো আছে এই জীববৈচিত্র্যগুলো সংরক্ষণ করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করা। পরিবেশ দূষণ, বন্যপ্রাণী হত্যা করে সেগুলোর চামড়া বা হাড় দিয়ে পণ্য তৈরি করা, প্রাণী পাচার ইত্যাদি সমস্যার কারণে বন্যপ্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা ব্যাপকভাবে অনুভূত হয়েছে। মানে আমরা এখন উপলব্ধি করতে পারতেছি। বিভিন্ন আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থা, সরকারি বেসরকারি সংস্থা এবং দেশের বাইরের খ্যাতিমান সংস্থা, জাতিসংঘ সহ নানা প্রতিষ্ঠান এই জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে। এখন এরপরে দেখো আমাদের একটুখানি আছে লাস্ট স্টেপ, তাহলেই আমাদের এই টপিক্সটা আসলে শেষ হয়ে যাবে। তো জীববৈচিত্র্যের গুরুত্ব অনুধাবন করে জীববৈচিত্র্য সংরক্ষণ ও বৃদ্ধিকে উৎসাহিত করতে হবে। পৃথিবীর বিভিন্ন দেশে প্রাকৃতিক বনাঞ্চলকে সেখানকার অধিবাসী উদ্ভিদ ও প্রাণীদের নিরাপদ অভয়ারণ্য হিসাবে গড়ে তোলা হয়েছে, যেখানে জীববৈচিত্র্যকে অগ্রাধিকার দিলে প্রয়োজনে মানুষের গতিবিধ যেখানে জীববৈচিত্র্যকে অগ্রাধিকার দিয়ে প্রয়োজনে মানুষের গতিবিধি সীমিত রাখা হয়। মানে ব্যাপারটা হচ্ছে মানে আমাদের পৃথিবীর বিভিন্ন অঞ্চলে এখন এই বন্যপ্রাণীদের তাদের আবাসস্থল বা নিরাপদ অভয়ারণ্য গড়ে তোলার জন্য এমন এমন জায়গা বা একটা অঞ্চল ঠিক করা হয়েছে যেখানে মানুষ যাতে খুব বেশি আসা যাওয়া করতে না পারে সেজন্য বিভিন্ন ধরনের আইনও প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশেও জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সরকার দেশের বনাঞ্চলের কিছু কিছু অংশ সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করেছে। এছাড়াও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষ্যে সাধারণত সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলের গাছ আহরণ বন্ধ রাখা ছাড়াও মানুষ সৃষ্ট বনায়নের পুরাতন গাছ আহরণ বন্ধ রাখা হয়েছে। এরপর হচ্ছে বন্যপ্রাণী নিধন পাচার রোধে নতুন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৈরি করা হয়েছে। তারপর হচ্ছে এরকম সমন্বিত উদ্যোগ গ্রহণের মাধ্যমে পৃথিবীর অনেক দেশেই জীববৈচিত্র্য রক্ষায় নতুন আশার সঞ্চার হয়েছে। মানে এই যে উদ্যোগগুলো নেয়ার কারণে যেমন বন্যপ্রাণী নিধন এবং পাচার রোধ, নতুন আইন শৃঙ্খলা বাহিনী তৈরি করা হচ্ছে এদের জন্য। তো এই সকল কারণে দেখা যাচ্ছে অনেক এলাকাতেই এই জীববৈচিত্র্যগুলো এখন সংরক্ষণ হচ্ছে বা আমরা একটা সুফল পাচ্ছি। তবে বিজ্ঞানী এবং পরিবেশবাদী সংগঠনগুলো এসব পদক্ষেপকে আরও জোরালো করতে বলেন। শুধু সরকারি উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়। মানে আমাদের এই সরকারের আশায় যদি আমরা শুধুমাত্র বসে থাকি যে সরকারই আসলে বন্যপ্রাণী ধ্বংসে সব কাজ করবে, আমরা আসলে নিজেরা কোনো এর দায়িত্ব কর্তব্য পালন করব না, তাহলে আসলে এগুলো আসলে সম্ভব না। আমাদের যেমন সরকারি উদ্যোগ এক্ষেত্রে যথেষ্ট নয়, মানে সরকারকে তো উদ্যোগ নিতে হবে, বরং সেই সঙ্গে প্রয়োজনে মানুষকেও সচেতন হতে হবে। তারপর যে সময়ের সঙ্গে যেসব জীব ইতিমধ্যে বিলুপ্ত হয়ে গেছে সেগুলো হয়তো ফিরিয়ে আনা যাবে না, কিন্তু সবাই যত্নশীল হলে বর্তমান পৃথিবীর জীববৈচিত্র্য রক্ষা হয়তো সম্ভব হবে। সেদিকে সবারই মনোযোগ দেওয়া দরকার, তাহলে হয়তো পৃথিবীর জীববৈচিত্র্য আরও সমৃদ্ধ এবং বর্ণিল হয়ে উঠবে। মানে ব্যাপারটা হচ্ছে আমরা যদি এখন থেকে সচেতন হয়ে যাই, তাহলে আমরা অতীতে যেই জীববৈচিত্র্যগুলো অলরেডি হারিয়ে ফেলেছি ওইগুলো তো আসলে আমরা ফিরে পাওয়া পসিবল না, কিন্তু এখন যে জীববৈচিত্র্যগুলো আমাদের আছে আমরা যদি সেগুলোর প্রতি যত্নশীল হই তাহলে হয়তো এই জীববৈচিত্র্যগুলো আমাদের আরও সমৃদ্ধ এবং বর্ণিল হয়ে উঠবে। আশা করি তোমরা এই যে টপিক্সের মধ্যে যেটা ছিল বাংলাদেশের জীববৈচিত্র্য এবং জীববৈচিত্র্যর যে ঝুঁকি, এটা আসলে তোমরা সকলেই বুঝতে পেরেছো। তোমরা সকলেই আমাদের সাথেই থাকবে। আমরা পরবর্তী পর্বে আমরা অন্য কোনো আলাদা কোনো টপিক্স নিয়ে আলোচনা করব। ততক্ষণ সকলেই সুস্থ থাকবে, ভালো থাকবে। ধন্যবাদ সকলকে। এবং যারা এই চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি
সাবস্ক্রাইব করে নিবে।